নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেকে স্বাগত। তো এসএসসি জিডি কনস্টেবল আজকে 23 ফেব্রুয়ারি ফার্স্ট সেকেন্ড থার্ড শিফট অর্থাৎ টোটাল শিফট যে আজকে 4টা হলো। তো এই 4টা শিফট থেকে আমরা কি দেখতে পেলাম, কি জানতে পারলাম যারা আপকামিং যারা এক্সাম দেবে। তো কোশ্চেন্স কোন পার্ট থেকে বেশি কোশ্চেন এসেছে, আপকামিং যারা এক্সাম দিবে তাদেরকে বলবো কোন অধ্যায়গুলো তোমরা বেশি করে রিভিশন দিবে, সমস্ত কিছু তোমাদের ভিডিওতে বলবো। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং লাইক কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? চলো একে একে আমরা প্রত্যেকটা কোশ্চেন্স তোমাদের সামনে নিয়ে আসবো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে, দেখো রাজ্যসভার সভাপতি হিসাবে কে কার্য সম্পাদন করে থাকেন? তো প্রত্যেকে জানো যে রাজ্যসভার সভাপতি হিসাবে উপরাষ্ট্রপতি কার্য সম্পাদন করে থাকেন। তো উপরাষ্ট্রপতি রিলেটেড কিছু টপিক, মোস্ট ইম্পর্টেন্ট যে কি পয়েন্টসগুলো রয়েছে সেগুলো আলোচনা করছি। সংবিধানের 63 নং ধারা অনুযায়ী একজন ব্যক্তি উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হন। উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, পরেরটাও মোস্ট ইম্পর্টেন্ট। কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা রাষ্ট্রপতি অনুপস্থিত থাকলে উপরাষ্ট্রপতি সর্বাধিক 6 মাস পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে ওই পদের দায়িত্ব পালন করতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট। পদাধিকার বলে তিনি রাজ্যসভার চেয়ারম্যান। ধারা 64। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি ডাক্তার জাকির হোসেন দ্বিতীয় এবং ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনখড়, ঠিক আছে? চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নম্বর 2। 2011 সালের জনগণনা কতগুলি ধাপে পরিচালিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে 2টি ধাপে, একটা বাড়ির তালিকা এবং জনসংখ্যা গণনা। নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিব। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রথম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1930 সালে কানাডার হ্যামিল্টনে। ভারতে কমনওয়েলথ গেম হয়েছিল দিল্লিতে 2010 সালে এবং 2022 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহামে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন নম্বর 4 দেখতে পাচ্ছ, মোহিনীঅট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় লোকনৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে কেরল। এর পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার বিভিন্ন এক্সামে আসা যে সমস্ত নৃত্য, ঠিক আছে, এগুলো তোমাদের সামনে তুলে ধরছি। কুনিথা, যক্ষগণ এগুলো হচ্ছে কর্ণাটকের। রৌফ জম্মু কাশ্মীরের। ডান্ডিয়া রাস গরবা গুজরাটের। কাজরি নটঙ্কি চাপিলি উত্তরপ্রদেশের। সুইচিনি গঙ্গার চাকরি রাজস্থানের। তামাশা লোবানি মৌনি এই লোকনৃত্যগুলো কিন্তু মহারাষ্ট্রের, ঠিক আছে? তো অবশ্যই তোমরা একটু দেখে নেবে। পরবর্তী প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি। প্রশ্ন নম্বর 5। 2011 সালের জনগণনা অনুযায়ী সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে, এখানে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলেছে, সঠিক উত্তর হয়ে যাবে দিল্লি, যেখানে প্রতি বর্গ কিমিতে 11,297 জন বসবাস করে। এবং যদি বলতো কম জনঘনত্বযুক্ত, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আন্দামান ও নিকোবর, যেখানে প্রতি বর্গ কিমিতে 46 জন বসবাস করে। এবার যদি রাজ্য আসতো, তাহলে সর্বাধিক জনঘনত্ব রাজ্য 2011 সালের জনগণনা অনুযায়ী বিহার এবং সর্বনিম্ন জনঘনত্ব রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। এরকম কোনো একটা প্রশ্ন এসেছিল, পিএম আবাস যোজনা অথবা মুখ্যমন্ত্রী ন্যায় আবাস যোজনা, ঠিক আছে, এরকম টাইপের রিলেটেড কোনো একটা কোশ্চেন এসেছিল, কোন রাজ্য দ্বারা শুরু হয়েছিল? তোমরা দেখে নেবে, উত্তরটা কি ছত্তিশগড় অপশনে ছিল নাকি ছত্তিশগড় হবে, এটা তোমরা একটু দেখে নেবে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কী নামে পরিচিত? প্রত্যেকে জানো হ্যারড ডোমান মডেল নামে পরিচিত। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1951 থেকে 1956। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালানবিশ মডেলের উপর প্রতিষ্ঠিত। পরবর্তী প্রশ্ন নম্বর 8 তোমাদের সামনে নিয়ে আসছি। আত্মনির্ভরতার সাথে বিকাশ, ঠিক আছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল? আত্মনির্ভরতার সাথে বিকাশ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল? সঠিক উত্তর হয়ে যাবে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার সময়কাল 1969 থেকে 1974। শ্বেত বিপ্লব কিন্তু এই সময় শুরু হয়েছিল 1970 সালে, অর্থাৎ চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, এবং শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়ানকে। প্রশ্ন নম্বর 9। ভীমসেন যোশী কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে 2008 সালে। অনন্ত মহেশ্বরী কিসের অধ্যক্ষ? ন্যাসকমের অধ্যক্ষ। অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। কলহনে রাজতরঙ্গিনী থেকে জানা যায় প্রথম জীবনে অশোক শিবের ভক্ত ছিলেন। কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, ঠিক আছে? অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন? তো এটাও তোমরা একটু জেনে রাখবে। পরবর্তী প্রশ্ন নম্বর 12। সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। সালটা ছিল 1931। উদ্দেশ্য ছিল অর্থনৈতিক নীতি গ্রহণ করা, যেখানে ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয়, ঠিক আছে? এই প্রশ্ন তোমরা দেখতেই পারোনি, তো তোমাদের বলছি, ওয়েট এই তো প্রশ্ন নম্বর 12টা দেখে নাও। সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় কংগ্রেসের
কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে করাচি অধিবেশন, সালটা ছিল 1931। উদ্দেশ্য ছিল ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা। এসএলআর এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যাচুরি লিকুইডিটি রেশিও। সংবিধান সভার প্রথম অধ্যক্ষ বা সভাপতি কে ছিলেন? ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। দেখো এরকম টাইপের কোনো কোশ্চেন তোমাদের এসেছে কি না, ঠিক আছে? তো এতটুকুই ছিল আজকে, মোটামুটি তোমাদের জন্য এই যতগুলি কোশ্চেন্স কালেক্ট করতে পেরেছি ততগুলো কোশ্চেন্স তোমাদের সামনে নিয়ে আসছি। যদি ভিডিওটি পছন্দের হয়ে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে কালকে পরের ভিডিওতে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।